শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টা রেবায় আবারও স্বাগত। প্রচেষ্টায় রেবার আজকের নিবেদন কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটি হাস্যকৌতুক ছোট গল্প ২৪ ঘন্টার ঈশ্বর। আসুন তাহলে শুনে নেওয়া যাক প্রচেষ্টায় এবার আজকের নিবেদন। ঘণ্টাখানেক ধরে যথেষ্ট বোঝাবার পরেও যখন স্ত্রীর মুখে হাসি ফুটল না, তখন মহাদেব বিরক্ত হলেন। বললেন, প্রত্যেকবার তুমি সমতলে যাবে আর ফিরে এসে মন খারাপ করে বসে থাকবে, তা সত্ত্বেও যাওয়া বন্ধ করবে। আমি কি সাধে যাই? ওরা আমাকে জোর করে নিয়ে যায়। শিবানী বললেন, কেউ কাউকে জোর করে একবার নিয়ে যেতে পারে, বারে বারে না। তা তুমি তো ওখানে উদ্বাস্তু। পশ্চিমবাংলা তো তোমার বাপের বাড়ি দেশ নয়। তোমার বাবা মা থাকতেন হিমালয় পাহাড়ে, তুমি পর্বত কন্যা। আয়নায় দেখো, তোমার মুখে মঙ্গোলিয়ান ছাপ। পাহাড়িদের যেমন হয়, ওরা জোর করে পশ্চিমবাংলাকে তোমার বাপের বাড়ি বানিয়ে দিয়েছে। চোখ মুখ বদলে দেয়, ফিরে এলে কষ্ট তো হবেই। মহাদেব সব প্রেমে বললেন। শিবানী শ্বাস ফেললেন। আগে এমন হতো না। তখন তো ডাকের সাজে সাজাতো, চোখ মুখ তেমন পাল্টাতো না। এখন ছেলে মেয়েদের দিকে তাকালে প্রথম প্রথম অচেনা লাগে। বুঝতে পারি আমার মুখও পাল্টে দিয়েছে ওরা। ভয়ঙ্কর কাণ্ড। ওই দিনগুলো মুখ বদলে থাকা কি সোজা কথা? মহাদেব বললেন, যখন ফিরে আসো তখন তোমার মুখের দিকে তাকাতে পারি না, কষ্ট হয়। শিবানী একটু ঘনিষ্ঠ হলেন। তুমি আমাকে এখনো এত ভালোবাসো? মহাদেব চোখ বন্ধ করলেন। কিন্তু কি জানো, ওই বাঙালিরা আমার কেউ নয়। ওরা সমতলের বাসিন্দা। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ মিলে মিশে খিচুড়ি হয়ে আছে। কিন্তু সেই যে প্রথমবার ভুল করে হিমালয় না গিয়ে ওখানে নেমে পড়েছিলাম হাতির পিঠে চড়ে, তারপর থেকে ওখানে যাওয়াটা অভ্যেস হয়ে গিয়েছে। না গেলে খুব খারাপ লাগে। ছেলে মেয়েদের এবার বললাম, চল এবার তোদের নিয়ে সত্যিকারের দাদু দিদিমার বাড়িতে যাব। 4 জনেই বেঁকে বসলো। শিবানী বললেন, কি বলল ওরা? কার্তিক বলল অসম্ভব, ওখানে কোনো পাবলিক দেখা যাবে না। লক্ষ্মী সরস্বতী বলল, ওই শীতে কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে পারবো না। গণেশ বলল, -30 খালি গায়ে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। তা অবশ্য, তোমার বাপের বাড়িতে কৈলাসের চেয়ে শীত বেশি। মহাদেব মাথা নাড়লেন। না, এবার আর যেও না। তা কি করে হয়? ওরা তো আমার জন্য প্যান্ডেল বানিয়ে ফেলেছে। আমি না গেলে কাকে না কাকে দুর্গা বানিয়ে মণ্ডপে বসিয়ে দেবে। উপদেবীগুলো তো প্রক্সি দেওয়ার জন্য ছুক ছুক করছে। শিবানী বললে, তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। ফিরে এলে মন খারাপ করে থাকো, অথচ যাওয়ার জন্য ব্যস্ত হও। ওদের ভাষা বুঝতে পারো? যখন পুরুত মন্ত্র পড়ে তখন পারি, অন্য সময় না বুঝে বোকা হয়ে হাসি। ছেলেমেয়েরা এতদিনে অ্যাক্টিং শিখে ফেলেছে বলে। জানো, তোমার মেয়ে দুটো খুব ফাজিল হয়েছে, কার্তিকটাও। কিরকম? উদ্বোধন করতে ছেলে ফিল্ম স্টার এলে মেয়ে দুটো গদগদ হয়ে যায়, আর কার্তিকটা মেয়ে দেখলেই হলো, তখন ইচ্ছে করে ঠাস করে চড় মারি বলে ঠোঁট ফোলালেন শিবানী। একেবারে বাপের স্বভাব পেয়েছে। আবার আমাকে টানছো কেন? এখন কি আর সে বয়স আছে? আমার একটাই সমস্যা হয় ওখানে গেলে, কারো মন বুঝতে পারি না। সে কি, তুমি অন্তর্যামিনী, তোমার তো সমস্যা হওয়ার কথা নয়। কি জানি, পশ্চিমবাংলায় পা দিয়েই দেখি ওই ক্ষমতাটা লোপ পেয়ে যায়। কিরকম বোকা বোকা লাগে তখন। যে কদিন থাকি কে কি ভাবছে একদম বুঝতে পারি না, তাই ফিরে এসে মন খারাপ হয়ে যায়। মহাদেব হাসলেন। এত স্যাটেলাইট আকাশে ঘুরলে কৈলাসের নেটওয়ার্ক ওখানে কাজ করবে কি করে? আমি একটু ভেবে দেখি। তুমি যখন যাবেই তখন একটা ব্যবস্থা তো করতেই হবে। খবরটা চাউর হয়ে গিয়েছিল শুনে কার্তিকের মাথা গরম হয়ে গেল। শয়তান সরস্বতীর কাছে এসে বলল, পিতৃদেব নাকি ইনজাংশন জারি করেছে, আমাদের পশ্চিমবাংলায় যাওয়া চলবে না। সরস্বতী বলল, মা বলছিল বটে, তবে মা তো বাবাকে ঠিক ম্যানেজ করে নেবে, তুই ভাবিস না।
ভাববো না? গতবার শুনে এসেছি এক পুজোয় সেক্রেটারি বলছিল সামনের বার হয় মল্লিকা নয় প্রীতি জিন্টাকে উদ্বোধন করতে নিয়ে আসবে। কি জিনিস! তুই ওই মেয়ের জিনিস বললি কেন? পশ্চিমবাংলায় গিয়ে গিয়ে তোর ভাষা খুব নিম্নমুখী হয়েছে। সরি, আমাদের রম্ভা উর্বশীরা ওদের পায়ের নখে চুমকি নয়, তাই মুখ ফসকে জিনিস বলে ফেলেছি। লক্ষ্মী কোথায়? জামাইবাবুর কাছে গেছে পারমিশন নিতে। মা যদি না যায় তাহলে আমার কি দুরবস্থা বল। জামাইবাবু ছাড়া একটাও সুপুরুষ নেই যার দিকে এখানে তাকানো যায়। বেশি তাকালে আবার বনে বনে ঝগড়া হয়ে যায়। চল মায়ের কাছে গিয়ে শুনি আসল ব্যাপার কি। কিন্তু যাওয়ার আগে গণেশ এলো হেলে দুলে, বলল, মা বলল রেডি হতে, মামার বাড়ি যেতে হবে। কার্তিক চিৎকার করে উঠল, পিতৃদেব রাজি হয়েছেন? হ্যাঁ, মা তোমাদের জানিয়ে দিতে বললেন। গণেশ বলল। সরস্বতী বলল, আমরা স্বর্গে থাকার সময় কেউ কারো মন জানতে পারি না, মর্তের মানুষের মন কি ভাবছে ঠিক টের পাই। আবার ইদানিং মর্তে গিয়ে দেখেছি ওদের মনের কোনো খবরই বুঝতে পারি না। যাই দিদিকে খবরটা দিই। কার্তিক মনে মনে বলল, এই সুযোগে জামাইবাবুকে একবার দেখে আসবে। অদ্ভুত। যেহেতু স্বর্গে কেউ অন্তর্যামী নয় তাই সরস্বতী বুঝতে পারল না। কৈলাস থেকে শিবানী পুত্রকন্যাকে নিয়ে পশ্চিমবাংলায় যাত্রা শুরু করার আগে স্বামীকে প্রণাম করতে গেলেন। মহাদেব বললেন, সাবধানে যাবে, বাসে বা অটোয় উঠবে না, ওরা ঠেলে ফেলে দেয়, নয় চড় মারে। একলা কোথাও যাবে না। তোমার বয়স তো শরীরে ছাপ ফেলেনি, ইভ মনে করে টিজ করবে রাস্তায়। আর হ্যাঁ, মহিষাসুর খবর পেয়েছে? শিবানী গলায় আঁচল জড়িয়ে প্রণাম সেরে উঠে বললেন, সে চরিত্র সংশোধনাগার কেন্দ্র থেকে বেরিয়ে পৃথিবীর নবমণ্ডলে আমাদের সঙ্গে যোগ দেবে। গতবার খুব সমস্যা করেছিল। কি করেছিল? কিছুতেই আমার দিকে মুখ করে লড়াই করতে চায় না। গেলবার যাওয়ার সময় বলে গেছে এবারে যেন দর্শকের দিকে তার মুখ রাখা হয়। আমার তো হাত নেই, উদ্যোক্তারা যেমন চাইবে তেমনটাই হবে। বুঝতে চায় না। ও যায় বলে আমি একটু নিশ্চিন্তে থাকি, তোমার ধারে কাছে কেউ ঘেঁষতে পারে না। মহাদেব বললেন, আহা, 3 কুলে গিয়ে 1 কুলে ঠেকেছে, তবু তোমার ভয় গেল না? শিবানী চোখের কোণে তাকিয়ে মুচকি হাসলেন। সতীকে হারানোর যন্ত্রণা তোমাকে পেয়ে ভুলেছি, তাই ভয় তো হবেই। শোনো, দিদির শরীরের অংশ যেখানে যেখানে পড়েছিল সেই জায়গাগুলো পবিত্র তীর্থ হয়ে গিয়েছে। লোক তাই এখনো দিদির নাম করে। আমার শুধু চাওয়া আসাই সার, আমার নামে কোনো তীর্থ নেই। ঠোঁট ফোলালেন শিবানী, চোখের পাতাও ভিজে গেলে। কি যে বলো, 5-6 দিন তো পাড়ায় পাড়ায় তোমার জন্য তীর্থ হয়ে যায়। এরকমটা আর কোনো দেবতা বা দেবীর বেলায় হয়েছে? হাসি ফুটল শিবানীর ঠোঁটে। তা অবশ্য হয়নি। এই যে ছেলেমেয়েরা যখন একা একা যায় তখন ওদের পুজো তেমন জমে না। তবে তুমি যখন আমার সতীনের সঙ্গে যাও তখন তো বাঙালি বাঁধন হারা। ভয়ে ওই কালো রূপ, হাতে খাড়া, গলায় মুন্ডুর মালা দেখে ভয় পায় ওরা। ওর গায়ের রং যদি তোমার মতো হতো তাহলে ভয়ের বদলে লোকে ভাবতো ক্যাবারে দেখছি। যাগে, এটা রাখো। মহাদেব একটা ফুল এগিয়ে ধরলেন। শিবানী সেটা নিয়ে বললেন, তুমি আমাকে ফুল দিয়ে বিকেল জানাচ্ছ? না না, এ যে সে ফুল নয়। তোমরা যেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন গোপনে এই ফুল বের করে ঘ্রাণ নেবে। ব্যাস, সঙ্গে সঙ্গে স্যাটেলাইটগুলো আর বাধা হবে না। তোমার অন্তর্দৃষ্টি অটুট থাকবে, তুমি অন্তর্যামিনী হয়ে মানুষের মনের কথা বুঝতে পারবে। উফ, তুমি কি ভালো। আচ্ছা, ছেলে মেয়েদের ঘ্রাণ নিতে ফুলটা দেব? আমার মনে হয় না দেওয়াই ভালো। তাহলে পাবলিকের মনের কথা বুঝতে পেরে ওদের দুষ্টুমি বেড়ে যাবে। মহাদেব হাসলেন। ঠিক বলেছ। শুনছি মল্লিকা আর প্রীতি নামের অপ্সরা আসবে উদ্বোধন করতে। ওরা কি ভাবছে তা কার্তিক জানতে পারলে মুশকিল হয়ে যাবে। আমি কাউকে ফুলটার কথা বলবো না। এবার আসি। মহাদেব বসে বসে হাত বাড়ালেন। আয়ুষ্মতী ভব। তা হব,
শোনো, এই কদিন একটু থিতু হয়ে থেকো, কৈলাস ছেড়ে কোথাও যেও না। ওখানে যাওয়ার পর অন্তর্দৃষ্টি থাকতো না বলে জানতে পারতাম না আমি চলে গেলে তুমি কি কি করছো। এবার তো জানতে পারবো। যদি দেখি আবার কাউকে দুদিনের জন্য জুটিয়েছো, তাহলে আর ফিরে আসবো না, এই বলে যাচ্ছি। শিবানী মহাদেবের সামনে থেকে বিদায় নিলেন। মহাদেবের মনে হলো যেন রাজহংসী হেঁটে চলেছে। এখন বাহনদের নিয়ে যেতে হয় না, মণ্ডপে মণ্ডপে মাটির বাহন রেডি করা থাকে, উঠে বসলেই হলো। যেহেতু তাদের কোনো নড়াচড়া নেই, নিয়ে যাওয়ার দরকারও পড়ে না। শিবানীর একটা পোষা সিংহ আছে, সেটা এখন এত বুড়ো হয়ে গিয়েছে হাঁটতে খুব কষ্ট হয়। ইঁদুর কিংবা হাঁস ওর লেজে ঠোকর দিলেও কিছু বলতে পারে না। মাটির ময়ূরে কার্তিকের খুব আপত্তি। জ্যান্ত হলে রাত বিরেতে একটু ঘোরাঘুরি করতে পারত। লক্ষ্মী বলল, মা, এবার আমরা কিসে যাব? অদৃশ্য দোলায় চেপে। কার্তিক গুনগুন করল, দোলা এ দোলা, রাজা মহারাজাদের দোলা। সরস্বতী ধমক দিল, এই কি গাইছিস? ভূপেন হাজারিকার গান, 30 বছর আগে মণ্ডপে বাজিয়েছিল ওরা, এখনো মনে আছে। কার্তিক হাসতে হাসতে বলল। শুভক্ষণ দেখে শিবানী ছেলেমেয়েদের নিয়ে বায়ুতে শরীর ভাসিয়ে দিলেন। এখন তাদের শরীর অতি সূক্ষ্ম, তাই ভেসে যেতে কোনো সমস্যা হলো না। যেতে যেতে তারা প্রথমে গন্ধর্ব এবং অপ্সরাদের লীলা করতে দেখলেন। তারাও শিবানীকে সপরিবারে দেখে দ্রুত সরে গেল। চরিত্র সংশোধনাগার থেকে বেরিয়ে একজন প্রহরী মহিষাসুরকে নিয়ে অপেক্ষা করছিল। শিবানীকে প্রণাম জানিয়ে প্রহরী বিদায় দিলে অসুর দলে যোগ দিল। এখন কথা বলা নিষেধ, কিন্তু শিবানী দেখলেন অসুরের পরনে বিজাতীয় পোশাক। স্যাটেলাইটগুলোকে এড়িয়ে ওরা অদৃশ্য দোলায় উঠে বসলেন। শিবানী বিরক্ত হয়ে মহিষাসুরকে জিজ্ঞাসা করলেন, এই কি পোশাক পরেছ? কি করব, পৃথিবী থেকে কয়েকদিন আগে একজন চরিত্র সংশোধনাগারে এসেছে, তার মুখে শুনলুম এবার নাকি ওরা আমাকে এই পোশাকে পুজো করবে। হাসল মহিষাসুর, বেশ ঢিলে ঢালা, তাই না? শিবানী রেগে গেলেন, এটার নাম কি? আলখাল্লা। আমাকে নাকি বিন লাদেনের আদলে তৈরি করেছে ওরা। সর্বনাশ, আমি বিন লাদেনকে ত্রিশূল দিয়ে হত্যা করব? বোধ হয় আপনার মুখটা আমেরিকান করে দিতে পারে ওরা। চমকে উঠলেন শিবানী। একবার ভাবলেন ফিরে গেলেই ভালো হয়। এসব খবর কৈলাসে বসে জানতে পারেননি, ওই স্যাটেলাইটগুলোর জন্য যোগাযোগ ব্যবস্থার গোলমাল হচ্ছে। এমন সময় নিচে আলোর ফোয়ারা চোখে পড়ল, এসে গেছে। সন্তর্পণে মহাদেবের দেওয়া ফুলটা বের করে নাকের তলায় নিয়ে এসে ঘ্রাণ নিতে যাবেন, অমনি গণেশ সুর বাড়িয়ে সেটা ধরতে চাইল। হাত ফসকে ফুলটা পড়ে গেল নিচে। যেখানে কলকাতা শহর সেজেছে আলোয়, আর সেই ফুলের ঘ্রাণ কলকাতার বাতাসে মিশে গেল। রাত তখন 2টো। স্কাইল্যান্ড হাউজিং কমপ্লেক্সের 11 তলার 1230 ফ্ল্যাটটার দাম এখন 42 লক্ষ টাকা। সেই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে ঘুমোচ্ছিলেন 52 বছরের সপ্তর্ষি সেন এবং তার স্ত্রী উর্বশী সেন। আজকাল সপ্তর্ষিকে অন্তত 3 বার ঘুম থেকে উঠে টয়লেটে যেতে হয়। 3:10 তার ঘুম ভাঙল নিম্নদেশের চাপ বৃদ্ধি হওয়ায়। বিছানা থেকে উঠে খাটের দিকে তাকালেন, রোজ যেমন তাকান। হালকা নীল আলোয় উর্বশী শুয়ে আছেন, রোজ যেমন থাকে। সপ্তর্ষি টয়লেটের দিকে পা বাড়াতে গিয়ে থমকে গেলেন। কি শুনলেন দিয়ে? এই কণ্ঠ উর্বশীর ছাড়া হতে পারে না। তিনি আবার তাকালেন, উর্বশী পাশ ফিরে শুল। না, ঠিক শুনছেন তিনি। সপ্তর্ষি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কি বললে তুমি? কোনো জবাব এলো না। সপ্তর্ষি একটু অপেক্ষা করে আবার প্রশ্ন করলেন, তুমি জেগে আছো? এবারও উত্তর নেই। টয়লেটে ঢুকলেন সপ্তর্ষি। নিজেকে হালকা করতে করতে মাথা নাড়লেন। কানে লেগে আছে উর্বশীর গলা। টিকোটা নির্ঘাত ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে। টিকো? টিকো বলল অপ্সরা। নিজে কি একটা ধুমসি মুটকি, 42 বছরের হস্তিনী খুকি সেজে থাকে। মনে মনে বলল সপ্তর্ষি, বলে খুশি হলো। শুয়েছিল অপ্সরা। তাড়াক করে উঠে বসে টয়লেটের বন্ধ দরজার দিকে বাসি মুখে তাকালো সে। সপ্তর্ষি মনে মনে বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে সে।
রাত তখন ৩টে। অদৃশ্য দোলা থেকে শিবানী দেখলেন মণ্ডপটি। ইতিমধ্যে চারপাশে এত আলো জ্বলছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সেই আলোয় চারপাশ আলোকিত। শিবানী এবং তার ছেলেমেয়েরা দেখতে পেল তারা সাহারা মরুভূমির একটি মরুদ্যানের ওপর দাঁড়িয়ে আছেন, অথচ এটা কলকাতা শহর। শিবানী হাসলেন। ওরা ২৪ ঘন্টা জল পায় বলে মরুভূমির স্বাদ পেতে চাইছে। তিনি কার্তিকের দিকে তাকালেন। কার্তিক তখন ভাবছিল আশেপাশে কোনো সুন্দরী নেই। সেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিবানী সেটা বুঝতে পেরে বিরক্ত হলেন। মহিষাসুর ছটফট করছে। মুশকিল হলো, পৃথিবীর আকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলো পাশ কাটানোর সময় তারা প্রত্যেকেই বাকশক্তি হারিয়ে ফেলছেন। প্রত্যেকে প্রত্যেকের মন কি ভাবছে বুঝতে পারছেন, কিন্তু কেউ কথা বলতে পারছেন না। শিবানী দেখলেন মণ্ডপের সামনে মোটা কাপড়ের আড়াল রাখা রয়েছে। বোধহয় আগে কাউকে প্রতিমা দেখতে দেওয়া হবে না, কিন্তু অন্তর্দৃষ্টি সক্রিয় থাকায় শিবানী নিজের মূর্তি দেখতে পেলেন। দেখতে পেল বাকিরাও। একটু ক্ষুণ্ণ হলেন শিবানী। তার গায়ের রং বিস্কুটের, চুল কাঁধ পর্যন্ত, ফিগার বলতে নেই, ঠিকই রেখেছে, বরং সরস্বতীকে তার চেয়ে বয়স্ক মনে হয়। সেটা দেখে সরস্বতী ক্ষেপে গেল। মা, আমার মুখে অত বেশি প্যাট আছে নাকি? ওর মনের কথা বুঝে লক্ষ্মী মনে মনে বলল, থাকলে খুশি হতাম। আমার স্বামী দেবতাটি মুখ ঘুরিয়ে নিত। সময় নেই। ওরা যে যার মূর্তির ভেতর প্রবেশ করলেন। সবাই জানেন এই যে ঢোকা হলে দশমীর সকালের আগে মুক্তি নেই। এবার মহিষাসুর বেশ খুশি। তার মুখে লাদেনের দাড়ি, পরনে আলখেল্লা। বেশ চেঞ্জ সব এই বছর। এই পুজো কমিটির সেক্রেটারি, ট্রেজারার আর কনভেনার গত ৫ মাস ধরে প্রচুর খেটেছেন। থিম যাতে সুপারহিট হয় তার জন্য মরিয়া হয়েছেন। শেষতক কলকাতার পুজোয় প্রথমবার সাহারা মরুদ্যান এনে ফেলে ভাবছেন এবার সবকটা পুরস্কার তাদের ভাগ্যে নাচছে। কাল বিকেলে করিনা কাপুর এবং ধোনি মারমার কাটকাট ব্যাপার হবে। কাজকর্ম সেরে তিনজনে একটু আন্নিকে বসেছিলেন। ৩০ লাখ টাকার পুজো বলে আজ একটু স্কচের ব্যবস্থা হয়েছিল। এখন শুয়ে পড়তে হবে। কালকের জন্যে চাঙ্গা রাখতে হবে শরীর। ওরা অফিস রুম থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার আগে মণ্ডপের দিকে তাকালেন। সেক্রেটারি বললেন, চল, মাকে বলে যাই যেন ফার্স্ট প্রাইজটা ম্যানেজ করে দেন। কনভেনার বললেন, একটু নিরিবিলিতে মন দিয়ে প্রণাম করতে হবে, পরে চান্স পাবো না। ট্রেজারার বললেন, অডিটা একটু ঝামেলা করতে পারে, মাকে বলা দরকার। তিনজনই হাঁটতে গিয়ে বুঝতে পারলেন শরীরগুলো ঠিকঠাক নেই। স্কচ খাওয়ার অভ্যেস না থাকাটাই এর কারণ। যারা পাহারায় ছিল তারা বড় কর্তাদের দেখে সরে গেল। তারা বাংলা খেয়েছিল। নিয়মিত অভ্যেস থাকায় ওরা স্বচ্ছন্দ ছিল। তিনজনে পর্দার ফাঁক দিয়ে প্রতিমার সামনে পৌঁছে গিয়ে মুখ তুলে তাকালেন। কনভেনার মাথায় ২ হাত তুলে বললেন, মা, আমার প্রণাম নাও মা গো। ক্যাশিয়ার হাসলেন, কথা বললেন না। শিবানীকে খুঁটিয়ে দেখতে দেখতে ভাবলেন, বুক একটু ভারী হলে ভালো হতো। পা দুটো বেশ সেক্সি হয়েছে। শিবানী চমকে তাকালেন। তার সর্বাঙ্গ চলে যাচ্ছিল। মনে হলো ত্রিশূলটা লোকটার বুকে ঢুকিয়ে দিই। ওদিকে সরস্বতী ফিক করে মনে মনে হাসল। পৃথিবীতে এসে এইবার তারও অন্তর্দৃষ্টি হয়ে গিয়েছে। ঠিক হয়েছে। এত বড় বড় ছেলে মেয়ের মা হয়েও যদি ফিগার কনসাস হয়, তাহলে তো এসব কথা শুনতেই হবে। লক্ষ্মী ভাবল, মায়ের উচিত কুচি না দেওয়া শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে আসা। কার্তিক আর গণেশ ভাবল, এটা মায়ের ব্যাপার, তাদের বলার কিছু নেই। মা তো একাই অসুরের সঙ্গে যুদ্ধ করে, তাদের সাহায্য করার নিয়ম নেই। সেক্রেটারি বললেন, কার্তিকটাকে ঠিক হাত কাটা দিলীপের ভোগ দিয়েছে। হাত কাটা দিলীপটা কি? কার্তিক ভাবল। সঙ্গে সঙ্গে অন্তর্দৃষ্টির জোরে জেলখানায় বসে সেলফোনে কথা বলা একটা মুখ দেখতে পেল। রেগে কাঁই হয়ে গেল সে। এরা তাকে জেলখানায় পাঠাতে চাইছে। কার্তিক চেষ্টা করলো এগিয়ে যেতে, কিন্তু শরীর নড়ল না। ট্রেজারার অনেকক্ষণ মাথা নিচু করে চোখ বন্ধ করে বিড়বিড় করে শেষ পর্যন্ত চোখ খুলে লক্ষ্মীর দিকে তাকালেন। অডিটরকে ম্যানেজ করে দিও মা, তাহলে সামনের বার এরকম জুবুথুবু হয়ে বসিয়ে রাখবো না। সামনের বার গ্রিস হচ্ছে আমাদের থিম। তোমার ফিগার ক্লিওপেট্রার মতো করতে বলবো, কথা দিলাম।
লক্ষ্মী খুশি হলেন। ছেলেবেলা থেকেই তিনি গোলগাল। ক্লিওপেট্রার মতো ফিগার হলে বোনের জামাইবাবু পায়ের কাছ থেকে তুলে পাশে বসাবে। সরস্বতী সেটা বুঝতে পেরে মনে মনে দাঁতে দাঁত চাপল। ছিঃ মা গো! 11 তলার ফ্ল্যাটে ঢাকের আওয়াজ যখন পৌঁছয় তখন টিকটিকির ডাক তার চেয়ে বেশি জোরালো হয়ে যায়। এই 11 তলার শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটে টিকটিকি কি করে আসে কে জানে, কিন্তু আজ ওই টিকটিকির ডাকে ঘুম ভাঙল সপ্তর্ষি। ঘড়ির দিকে চোখ গেল, এখন কটা বাজে? সর্বনাশ! অপ্সরার উচিত ছিল তাকে ডেকে দেওয়া। ঠিক তখনই সে মনের পর্দায় অপ্সরাকে দেখতে পেল। 90 কেজি চর্বি 5 ফুট 3 ইঞ্চি শরীরে ছড়িয়ে শাওয়ারের নিচে চোখ বন্ধ করে ভিজছে। বাথরুমের দরজা বন্ধ, কিন্তু নাইটিটা খোলেনি। ভাগ্যিস খোলেনি। সপ্তর্ষি স্পষ্ট বুঝতে পারল উর্বশীর ভাবনা। উর্বশী ভাবছে, টেকো বুড়োটাকে বললেই ইএমআই এর দোহাই দেবে, অথচ টুবলুকে কথা দিয়েছি একটা আইপড এই পুজোয় কিনে দেব। কত আর দাম? বড়জোর 10,000। টেকোটার লকারের ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে। ও অফিসে বেরিয়ে গেলে লকার খুলে ব্ল্যাক টাকার বান্ডিল থেকে একটা সরিয়ে নিলে টের পাবে বলে মনে হয় না। পেলে পাবে, জিজ্ঞাসা করলে বলবো আমি কি জানি। তড়াক করে লাফিয়ে নিঃশব্দে আলমারির দরজা খুলল সপ্তর্ষি। দুটো বড় লকার। একটাই উর্বশী তার গয়না রাখে, দ্বিতীয়টা খুলে সবকটা টাকার বান্ডিল বের করে লকার বন্ধ করে আলমারির দরজা ভেজিয়ে চারপাশে তাকালো। তারপর জ্যাকেটের ভেতর বাইরে 4টে পকেটে বান্ডিলগুলো ঠেসে ঢুকিয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করে। তারপরেই খেয়াল হলো কাল রাত্রে উর্বশীর মনের কথা সে যেমন বুঝতে পারছিল, তার অনুচ্চারিত কথাও উর্বশী বুঝে গিয়েছে। এটা কি করে যে সম্ভব হচ্ছে কে জানে। এই যে সে কাজটা করলো তা আবার উর্বশী বুঝে ফেলেনি তো? সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো উর্বশীর মতো মেয়ে হয় না, ওকে আরো আদর যত্নে রাখা দরকার। 5-10টা নয়, একটাই তো বউ, তাও আবার উর্বশীর মতো হরিণ চোখের মেয়ে। না, আজ বোধনের দিনে অফিসে যাওয়ার সময় একটু আদর করে যেতে হবে। তোয়ালেতে মাথা মুছতে মুছতে নিজেকে আয়নায় দেখে বিশ্রী লাগছিল উর্বশী। যেই ভাবলো ওই টেকোটার জন্যে সুন্দরী হওয়ার দরকার নেই, অমনি সে স্পষ্ট সপ্তর্ষির কথাগুলো শুনতে পেল। প্রথম বিশ্বাসই হলো না। সে কি ঠিক শুনছে? এই কথাগুলো জিন্দেগিতে বলেনি সপ্তর্ষি। আয়নায় নিজের চোখ দেখল, একটু মিল আছে বলে মনে হলো হরিণের সঙ্গে। তার শরীরে কদম্ব ফুল ফুটল। পোশাক পরে বাইরে বেরিয়ে এসে দেখল উপুর হয়ে ঘুমোচ্ছে সপ্তর্ষি। কাছে এসে অনেক চেষ্টা করে নরম গলায় বলল, ডার্লিং ওঠো, অফিসে যেতে হবে না? অষ্টমীর দিন যত ইচ্ছে ঘুমিও। চোখ খুলল সপ্তর্ষি, উঠে বসে বলল, মাই গড, এত বেলা হয়ে গেছে, ডাকনি কেন? ডাকতে মায়া হলো, কোমলে তোমাকে কি দারুণ দেখায়। নটি গার্ল। বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো সপ্তর্ষি। গান গাইলে ভাবা যায় না, বা ভাবলে উর্বশী কিছুই টের পাবে না। ব্রেকফাস্ট টেবিলে যত্ন করে খাওয়াচ্ছিল উর্বশী। সপ্তর্ষি বলল, মা গো, আর পারবো না। ও হ্যাঁ, আজ তো পুজো শুরু হয়ে গেল। টুবলুদের গিফট দিয়েছ তো? ও নিয়ে তুমি চিন্তা করো না ডার্লিং। জ্যাকেট পরে টাই বেঁধে বাই বলে দরজার দিকে এগোচ্ছিল সপ্তর্ষি। পেছন থেকে উর্বশী বলল, ওহো। সপ্তর্ষি তাকিয়ে দেখল অনেক রহস্য মুখে ছড়িয়ে আছে উর্বশী। যদি কিছু হুট করে মাথায় এসে যায়, তাই সে লতা মঙ্গেশকরের গান মনে মনে গাইতে লাগলো। না যেও না, রজনী এখনো বাকি। সঙ্গে সঙ্গে ছুটে এলো উর্বশী। সাগরিকা ছবির শেষ দৃশ্যে সুচিত্রা সেন এত জোরে ছুটে উত্তম কুমারের বুকে ঝাঁপিয়ে পড়তে পারেনি। ধাক্কাটা কোনো মতে সামলাতে সামলাতে সপ্তর্ষি শুনল, তুমি আমাকে একটু আদর করে চাবে বলে ভেবেছিলে, বলো ঠিক কিনা? তুমি যে আমারই ওগো, জীবনে মরণে। গাইতে গাইতে সপ্তর্ষি উর্বশীর মাথায় চিবুক লাগিয়ে দেখেও না দেখার ভান করল। সিথিটা একটু চওড়া হয়েছে, তা ভালো। কে না জানে কলকাতার সবচেয়ে ভালো রাস্তার নাম রেড রোড। সপ্তর্ষি বেরিয়ে গেলে চেয়ারে বসল উর্বশী। জীবনে এইরকম সকাল তার আসেনি, কিন্তু 3টে ব্যাপার তার বোধগম্য হচ্ছিল না।
সে কি করে সপ্তর্ষি ভাবনাগুলো বুঝে ফেলছে। গতকাল সন্ধ্যায় তো এরকম হয়নি। এটা কি মা দুর্গা এসেছেন বলে? তা তিনি তো প্রতি বছরই আসেন, কোনোবার হয় না। দ্বিতীয়ত আজ সকাল থেকে সপ্তর্ষি এত গান মনে মনে গাইছে কেন? ওর গলায় যে কোনো দিন গান শোনেনি। তৃতীয়ত তার মাথায় চিবুক রেখে রেড রোড বলল কেন? সবচেয়ে ভালো রাস্তা? এটা কি কমপ্লিমেন্ট? ফোন বাজল। রিসিভার তুলতেই টুবলুর গলা। ও মাসিমণি, প্রমিস রাখবে না? রাখবো রাখবো। উর্বশী হাসল। কবে রাখবে? পুজো তো শুরু হয়ে গেল। টুবলুর কথা শুনে একটু ভাবল উর্বশী। সব টুবলু তার বোনের ছেলে, বছর 12 বয়স। উর্বশী ঠিক করল সে আইপড কিনে সোজা ওদের বাড়িতে গিয়ে টুবলুর হাতে দিয়ে দেয়। আলমারির দিকে তাকালো উর্বশী। এখনো অফিসে পৌঁছয়নি সপ্তর্ষি। সপ্তর্ষির মুখ মনে এলো, কিন্তু ও এখন কি ভাবছে বুঝতে পারল না। সপ্তমীর আগে। টুবলু তার বোনের ছেলে, বছর 12 বয়স। উর্বশী ঠিক করল সে আইপড কিনে সোজা ওদের বাড়িতে গিয়ে টুবলুর হাতে দিয়ে দেয়। আলমারির দিকে তাকালো উর্বশী। এখনো অফিসে পৌঁছয়নি সপ্তর্ষি। সপ্তর্ষির মুখ মনে এলো, কিন্তু ও এখন কি ভাবছে বুঝতে পারল না। এটা কি হলো? আউট অফ সাইট হলে কি আউট অফ মাইন্ড হয়ে যায়? পোশাক বদলে নিয়ে সেরে গুজে আলমারি খুলল উর্বশী। তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে সপ্তর্ষির লকার খুলে ডান হাতটা গর্তে ঢোকালো। কি, ভেতরটা একদম ফাঁকা কেন? এক টুকরো কাগজও পড়ে নেই। অথচ কাল বিকেলে অফিসের পর বাড়ি এসে বান্ডিলগুলোকে ঢোকাতে দেখেছে সে সপ্তর্ষিকে। তারপর আর আলমারি খোলেনি সপ্তর্ষি। সে সব সময় ওর সঙ্গে ছিল। আজ ঘুম থেকে তোলার পরও সে এই ঘরের বাইরে একা বেরোয়নি। কেঁদে ফেলল উর্বশী। এখন টুবলুকে কি করে মুখ দেখাবে? হঠাৎ ঝলসে উঠল বিদ্যুৎ। সে যখন স্নান করতে করতে প্ল্যানটা ভাবছিল, তখন সেই ভাবটা কি কোনোভাবে বুঝে ফেলেছিল? ফলে টাকা সরিয়ে বিছানায় ঘাপটি মেরে পড়েছিল। টেকো ডায়াবেটিক ভুঁড়িদাস ভাঁড়মে যাওয়া ঘুষখোরটার সঙ্গে বাকি জীবনটা কাটাতে হবে? নিজের ব্যাংক থেকে 10,000 টাকা তোলার জন্য চেক বই বের করল উর্বশী। অফিসের লিফটে জনাটেক মানুষ। হন্তদন্ত হয়ে সপ্তর্ষি ঢোকা মাত্র দরজা বন্ধ করে লিফট উঠতে লাগলো ওপরে। হঠাৎ পাশের মহিলা ঘুরে দাঁড়িয়ে সপাটে চড় মারলেন এক প্রৌঢ়কে। আপনি আপনি আমার সম্পর্কে ছি 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 ছি। মানে মানে আমাকে চড় মারলেন কেন? জানেন আমি কে? 100 বার মারব। আপনি আমার বুক নিয়ে অশ্লীল কথা ভাবেননি? মহিলা চিৎকার করলেন। দেখুন, এই আধবুড়ো আমার সম্পর্কে অশ্লীল ভাবনা ভাবছে। তুমুল চিৎকার চেঁচামেচি শুরু হতেই সপ্তর্ষি মনে মনে জনগণমন গাইতে শুরু করল। পৃথিবীতে প্রথম গান আবিষ্কার করেছিল কি? গান গাইলে মনে ভাবনা আসে না। লিফট 6 তলায় উঠলে ছেঁড়া জামা নিয়ে প্রৌঢ় নেমে এলেন শুরুত করে। মহিলা চিৎকার করলেন। সকাল থেকে এটা আরম্ভ হয়েছে। প্রত্যেকটা মানুষ এতদিন মুখোশ পরে বসেছিল। এই, লিফট চলছে না কেন? লিফটম্যান সোজা হয়ে দাঁড়িয়ে সপ্তর্ষিকে দেখিয়ে বলল, কি করব ম্যাডাম, সাহেব জাতীয় সঙ্গীত গাইছেন। সঙ্গে সঙ্গে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সকাল সকাল পুজো না হলেও প্রতিমা দর্শন করে আসা কলকাতার অনেক মানুষের অভ্যেস। যারা ভিড় এড়াতে চান, শান্তিতে ঠাকুর দেখতে চান, তারা পঞ্চমী ষষ্ঠীতেই কাজটা সেরে ফেলেন। ভোর 6টায় একটি গাড়ি এসে দাঁড়ালো যে মণ্ডপের সামনে। তাদের থিম হলো মুরগি। মণ্ডপে ডিমের প্রতিমা। এত সকালে দর্শক নেই, পুজোর উদ্বোধন সন্ধ্যায়। তাই মাইকে গান বাজছিল হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে দিয়ে। গাড়ি থেকে নামলো যে পরিবার, তারা এই সকালে নতুন জামা পরে এসেছে। বাবা মা, যুবতী মেয়ে, তরুণ ছেলে। ডেকোরেশন দেখে ছেলেটি বলল, ফ্যানটা। মা বলল, দুর্গা ঠাকুরের কাছে এসে ইংরেজি বলো না ববি। ছেলে বলল, বাট মা, চারপাশে মুরগি আর মুরগি। আচ্ছা, এগুলো কি দেশি না ব্রয়লার? মা জবাব দিল না। এগোতে এগোতে ভাবল, তোমার বাবা যাক। বাবা উদাসীন হলো। ওগুলো আমি। আমাকে তোমরা মুরগি করেছ। মেয়ে বলল, বাবা টু মাচ, মন নিচু করো না।
তখনও মণ্ডপের সামনে পর্দার আড়াল। একজন স্বেচ্ছাসেবক বলল, সরি, আমাদের পুজো উদ্বোধন করলেন সুস্মিতা সেন, তার আগে পর্দা সরানো যাবে না। অনেক অনুরোধেও কাজ হলো না। এই সময় স্বেচ্ছাসেবকদের নেতা এগিয়ে এসে সব শুনে বললেন, পর্দা উঠবে না, তবে আপনাদের একজনকে আমি সাইড দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, দর্শন করে আসুন। দিদি বলল, ভাই, আমি এটা দেখে আসি, তুই পরেরটা দেখিস। চলুন। পর্দার প্রান্তে নিয়ে গিয়ে নেতা বলল, পাশ দিয়ে বসে যান। যুবতী প্রতিমার সামনে পৌঁছে গেল। ডিম কোথা? একটু অবশ্য শরীরের মধ্যে উঁচু উঁচু হয়ে আছে। যদি ডিমগুলো ফেটে যায়? সে কার্তিকের দিকে তাকাতেই শুনতে পেল, কি জিনিস যাতে বলে খাই খাই। মেয়েটি ভয় পেয়ে চারপাশে তাকালো, কেউ নেই। তারপরেই সে বুঝতে পারল কথাটা কার্তিক ভেবেছে। সঙ্গে সঙ্গে পা থেকে হিলওয়ালা জুতো বের করে চিৎকার করল সে, কি বললে? আবার বলো, মুখ ভেঙে দেব। সঙ্গে সঙ্গে কার্তিক গান ভাগল, ইয়া দেবী সর্বভূতেষু। উদ্যোক্তারা ছুটে এসে যুবতীকে বের করে নিয়ে গিয়ে বলল, জুতো ছুঁড়ে মারছিলে ঠাকুরকে, পাবলিক জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? তাড়াতাড়ি কেটে পড়ুন। ওদিকে শিবানী স্থির হয়ে পুত্রকে ভর্ৎসনা করছেন। ছি, কতবার বলেছি কলকাতার ভাষায় কথা বলিস না, অবাধ্য বাঁদর কোথাকার। সকাল 7:15। কাল অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে বলে থানা এখন বিকেলবেলার টাইগার হিল। একটা দামি গাড়ি থেকে নামলেন সঞ্জয় ভাটিয়া, সঙ্গে তার ভাই সুজয়। হন হন করে থানার ভেতর ঢুকে এপাশ ওপাশে তাকিয়ে দেখতে পেলেন একজন এসআই চোখ বন্ধ করে বসে আছেন, কাছে পিঠে কেউ নেই। সুজয় তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, বড়বাবু কোথায়, ঘুমোচ্ছেন? চোখ বন্ধ রেখেই জবাব দিলেন এসআই, তাকে ডাকুন, বলুন মিস্টার সঞ্জয় ভাটিয়া এসেছেন, খুব জরুরি। এসআই চোখ খুললেন। সঞ্জয় ভাটিয়ার নামটা তার জানা, লোকটা টাকার কুমির, নিশ্চয়ই খুব ফেসে গেছে, নইলে সাত সকালে থানায় আসতো না। মা মুখ তুলে তাকিয়েছেন, নইলে সাত সকালে কপাল খুলবে কেন? মুখে বললেন, বসুন আপনারা। সঞ্জয় বসলেন, একটু বিরক্ত হয়েই বসলেন। লোকটা টাকার কুমির ভাবল কেন? টাকার বাঘ বা হাতি ভাবতে কি অসুবিধে হলো? ফেসে তো গেছি, নইলে কোন শালা থানায় আসে। তবে তোমার কপালে কি আছে তা নির্ভর করবে কি ব্যবহার করছো তার ওপর। এসআই কেসটা স্পষ্ট শুনতে পেয়ে হেসে বলল, চা খাবেন? আমরা চা খেতে আসিনি, ওসিকে ডাকুন। সুজয় বললেন, এখন ডাকলে খুব খোঁজে যাবেন। এসআই বললেন, আমাকে বলুন, আমি তো আপনাদের জন্য আছি। সঞ্জয় বললে, আমার ছেলে সন্তোষ কিডন্যাপড হয়েছে, 6টার মধ্যে তাকে ফেরত এনে নিন, আর মিডিয়া যেন টের না পায়। সে কি? দাঁড়ান দাঁড়ান, ডায়েরি? নো, কাগজ কলমে কিচ্ছু লেখার দরকার নেই। 2 ঘন্টার মধ্যে ওকে নিয়ে এলে এক পেটি পাবেন। ওকে? দাঁড়ান স্যার, কে কিডন্যাপ করেছে? সঞ্জয় ভাটিয়ার দিকে তাকালে। সুজয় বললে, একটি মেয়ে, স্কুলে পড়ায়, সন্তোষের বয়স 20, তার মানে 21 হয়নি। মেয়েটা কাল কালীঘাটে গিয়ে ওকে বিয়ে করে নিয়ে গেছে। আমরা লোক পাঠিয়েছিলাম তুলে আনতে, কিন্তু পাড়ার ছেলেরা ঝামেলা করেছে। এখন সবাই ঘুমোচ্ছে, এখনই যান। কোথায়? 3 বিজেডি অ্যাভিনিউ, বাইকপাড়া। যাচ্ছলে, ওটা তো আমাদের এরিয়া নয়। এসআই বললেন। সঞ্জয় রেগে গিয়ে ভাইকে বললেন, তোমাকে বলেছিলাম এইসব পাতি থানায় না এসে লালবাজারে কানেকশনকে ট্যাপ করতে। কিন্তু এখন লালবাজারের অফিসাররা থুতু ফেলতে ভয় পাচ্ছে যদি মিডিয়া সেটাকে খৈনি থুতু বলে প্রচার করে। সুজয় বলতে বলতে দেখতে পেল এক ভদ্রলোক পাঞ্জাবি আর লুঙ্গি পরে ভেতর থেকে বেরিয়ে আসছেন। সুজয় বললেন, গুড মর্নিং স্যার, ইনি বলছিলেন আপনি ঘুমিয়ে আছেন। রাত 3টে পর্যন্ত ডিউটিতে ছিলাম, টয়লেটে যাওয়ার সময় আপনাদের গলা পেলাম, আমার ঘরে আসুন। ওসি বললেন। ঘরে ঢোকার পর তিনি বললেন, আই এম সরি, এই পোশাকে? সঞ্জয় বললেন,
আপনি উইদাউট পোশাকে থাকলেও আমার কিছু অসুবিধা হতো না। আমার ছেলে সন্তোষকে একটি মেয়ে কিডন্যাপ করে কাল বিয়ে করেছে। আমি 2 ঘন্টার মধ্যে ওকে পেতে চাই। চেয়ারে বসে চোখ বন্ধ করলেন ওসি। এসআইটাকে এক পিটি এর মধ্যে অফার করেছে। আমি কি লঙ্কা চুষবো? সঞ্জয় স্পষ্ট শুনতে পেলেন সেটা। মনে মনে বললেন, তোকে 2 পেটি দেবো। ওসি মনে মনে বললেন, ওটা 5 পেটি হোক। যেখান থেকে ধরবো সেখানেও তো কিছু খরচ করতে হবে। কেউ কোনো কথা বললেন না। সঞ্জয় হাত বাড়িয়ে দিলেন। ওসি হাত মিলিয়ে চিৎকার করলেন, দত্ত! এসআই ছুটে এলো। স্যার, যে ঠিকানা ওরা দিয়েছেন সেখানে গিয়ে সন্তোষকে বলবে ওর বাবার খুব খারাপ অবস্থা, নার্সিং হোমে আছেন। শেষ দেখা দেখতে চান। ম্যানেজ করে জিপে বসিয়ে সোজা ওর বাড়ি চলে যাবে। হ্যান্ড ওভার করে দিলে উনি একটা খাম দেবেন, নিয়ে চলে আসবে। ওসি আদেশ দিলে। স্যার, খাম একটা না দুটো? এসআই মিনমিন করে জিজ্ঞাসা করলেন। সঞ্জয় বললেন, দুটো, কিন্তু কন্ডিশন একটাই, মিডিয়া যেন এসব কথা জানতে না পারে। 2 ভাই বেরিয়ে গেলেন। এসআই বললেন, স্যার, লালবাজার কি সব সময় আমাদের জন্য কিছু রাখে? জলদি যাও, সময় মাত্র 2 ঘন্টা। সকাল 10টার মধ্যে কলকাতা শহরের চেহারাটা বদলে গেছে। সবাই সবার মনের কথা বুঝে ফেলেছে। প্রথমে মৃদু ঝগড়া, কারাগার, শেষে হাতাহাতি শুরু হয়ে গেল। এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে শেষ সময় পুজোর শাড়ি কিনতে ঢুকেছিলেন দোকানে। স্ত্রী যে শাড়িটি পছন্দ হলো, স্বামী সেটি নিতে বারণ করলেন বেশি দামের জন্য। স্ত্রী মুখ ভারী হলো, ঠোঁট টিপে বললেন, আমার বেলায় কিপটিমি, আর নিজের বোনেদের দেওয়ার সময় দাতা করণ। স্বামী স্পষ্ট শুনতে পেয়ে মাথা নাড়লেন। তুমি একটা হিংসুক মেয়ে ছেলে। আমি হিংসুক? ঘুষের টাকায় মাতব্বর হয়েছ? ছি! দোকানদার বলল, কত ঘুষ নেন দাদা? তার মানে? লোকটি খেপে গেল। এই যে, বৌদি মনে মনে ভাবলেন আপনি ঘুষের টাকায় মাতব্বর। শোনা মাত্র হাত চালালো লোকটা। দোকানদার ছিটকে পড়তেই তার সহকর্মীরা ছুটে এল। মারপিট শুরু হয়ে গেল। দোকান থেকে বেরিয়ে এসে লোকটা চেঁচাল, দেখুন দেখুন, আমার স্ত্রী শ্লীলতাহানি করেছে। দোকানের এক কর্মচারী হাসল, ওই তো ছলহস্তির মতো চেহারা, হানিটা হবে কোথায়? ভদ্রমহিলা ছুটে গেলেন তাকে মারতে। কি, আমি জলহস্তি? আশেপাশের কিছু মাস্তান ছেলে নিয়ে এলো। ওপাশে কয়েকটি মেয়ে দল বেঁধে ঠাকুর দেখতে বেরিয়েছিল। তাদের একজন ভাবল, এই জন্যে কলকাতার রাস্তায় হেঁটে ঠাকুর দেখা যায় না। সে মাস্তানদের একজন সেটা শুনে ফেললো মনে মনে। ঘুরে দাঁড়িয়ে বলল, এই যে কলকাতা নিন্দে হচ্ছে। বেশ করেছি, তোমার কি? মেয়েটা রুখে দাঁড়ালো। একজন বয়স্ক ভদ্রলোক ভাবলেন, আহা, বাচ্চা হলে কি হবে, মেয়েটার মধ্যে শক্তি আছে প্রতিবাদ করার। সঙ্গে সঙ্গে মাস্তান তার জামার কলার ধরল। মেয়ে মানুষের মধ্যে শক্তি দেখতে পাচ্ছ? বুড়ো ভান, আর কি দেখতে পাচ্ছ? 11টার মধ্যে কলকাতার রাস্তায় প্রথমে পুলিশ, পরে র্যাফ নামলো। কলকাতার মানুষেরা কেউ কাউকে সহ্য করতে পারছে না। যেহেতু র্যাফের সদস্যরা বাংলা বোঝে না, তাই নীরব ভাবনাগুলো শুনতে পেলেও অর্থ বুঝতে পারছিল না। তারা লাঠিচার্জ করে বীরত্ব দেখিয়েও মানুষজনকে শান্ত করতে পারছিল না। শেষ পর্যন্ত সবকটা পুজো প্যান্ডেল অবাঙালি র্যাফের হাতে তুলে দেওয়া হলো। পাবলিককে সীমানায় ঘেঁচতে দিচ্ছিল না তারা। সন্ধ্যাবেলায় উদ্বোধন হবে। মুরগি থিমের উদ্যোক্তারা গালে হাত দিয়ে বসেছিল। মুম্বাইয়ের সিনেমা আর্টিস্টরা বিকেলের ফ্লাইটে চলে আসবে। তাদের এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। তারাই বিভিন্ন প্যান্ডেল আর্টিস্টদের দিয়ে উদ্বোধন করানোর অর্ডার নিয়েছেন। মুরগির জন্য সময় দেওয়া হয়েছে রাত 10টা। সেক্রেটারি বললেন, আমি পাগল হয়ে যাব। ট্রেজারার বললেন, এটা কি করে হলো? কেন আমরা সবাই সবার কথা শুনতে পাচ্ছি? যা ভাবছি নিঃশব্দে ভাবছি, তাই সামনের মানুষটা জেনে ফেলছে। কনভেনর বললেন, আমার বোধহয় ডিভোর্স হয়ে যায়। সেক্রেটারি জিজ্ঞাসা করলেন, কেন? আজ একটা ফোন এসেছিল, নাম জিজ্ঞাসা করতে বলল শ্যামা।
আমার সঙ্গে পড়তো শ্যামাপ্রসাদ, ওকে শ্যামা বলে ডাকতাম। আজ কি হলো? শ্যামা শোনা মাত্র আমার মনে একটি মেয়ের মুখ ভেসে এলো, যে রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামা করত। আমার সঙ্গে একটু হয়েছিল। সেসব বহু বছর আগের কথা। ফোন রাখতেই বউ যা নয় তাই বলতে লাগলো। আমি লম্পট কামুক বউকে লুকিয়ে শ্যামার সঙ্গে প্রেম করছি। মাথা ঠিক রাখতে না পেরে আমিও উল্টো পাল্টা বলে ফেললাম। সে চলে গেল বাপের বাড়ি, ডিভোর্স চাইবে বলে গেল। সেই সঙ্গে ক্ষতিপূরণ। কনভেনার বললেন। সেক্রেটারি বললেন, কেউ কোনোদিন শুনেছে যে একজন আরেকজনের ভাবনা ঠিকঠাক বুঝে ফেলছে? এটা তো ভগবানের ক্ষমতায় ছিল, তাই তাকে অন্তর্যামী বলা হয়। তাহলে আমরাও কি অন্তর্যামী হয়ে গেলাম? ট্রেজারার হাসলেন। মন্দ না, কেউ কাউকে ফাঁসাতে পারবে না বলে কনভেনারের দিকে তাকালেন। তোমার সঙ্গে একটু আগে যখন দেখা হলো, তুমি ভাবছিলে সামনের বার ট্রেজারের পোস্টটা যেমন করেই হোক ম্যানেজ করবে। আমি জেনে গেলাম, বলে সাবধান হয়ে যাচ্ছি। তুমি অডিটরকে ম্যানেজ করে 3 লাখ সরাবার কথা ভাবোনি? আমি একার জন্যে ভাবে, আমাদের 3 জনের জন্যই ভেবেছি। সেক্রেটারি বললেন, প্লিজ প্লিজ এখন থেকে মনে মনে কেউ কিছু ভেবো না। পর্দার আড়ালে যে যার মতো ভঙ্গিতে থেকে শিবানী প্রচণ্ড রেগে গিয়েছে। কেউ কিছু সামনে এসে ভাবলেই তিনি সেটা বুঝতে পারছেন। সকালে মাইকে যে হিন্দি গান বাজছিল তা কার্তিক আর সরস্বতী মুখস্থ করে ফেলে সমানে কানের কাছে গেয়ে চলেছে, কিন্তু তিনি কিছুতেই মহাদেবকে তৃতীয় নয়নে দেখতে পাচ্ছেন না। দেখতে চাইলে চ্যানেল অফ হয়ে যাওয়া টিভি হয়ে যাচ্ছে। ভাবনাতেও পৌঁছতে পারছেন না। এসে অবধি তিনি পৌঁছানোর সংবাদ দিতে পারেননি, অথচ পই পই করে মহাদেবকে বলেছিলেন পৃথিবীতে যাওয়ার পর যাতে তিনি কৈলাসের সবকিছু দেখতে শুনতে পান তার ব্যবস্থা করে দিতে। মহাদেব সম্মত হয়েছিলেন, কিন্তু কথা রাখেননি। এই জন্যেই বলে পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। ওপাশ থেকে গণেশের ভাবনা ভেসে এলো। মিছে মিছে রাগ করছো মা। মহিষাসুর ভাবল, ছাড়ো তো, যেখানে এসেছো সেখানকার ভাবনা ভাবো। হঠাৎ খেয়াল হলো শিবানী। মহাদেব যে ফুল দিয়েছিলেন তার ঘ্রাণ নেওয়ার আগেই সেটা হাত থেকে পড়ে গিয়েছিল পৃথিবীতে। তিনি গণেশকে ধমক দিতে যাচ্ছিলেন, এই সময় সেক্রেটারি পর্দা সরিয়ে ভেতরে ঢুকে শিবানীর সামনে এসে হাত জোর করে নতমস্তকে দাঁড়ালেন। মা, তুমি রক্ষে করো, তোমার লীলা ছাড়া এটা সম্ভব নয়। শিবানী মনে মনে ভাবলেন, ব্যাপারটা কি সেটা স্পষ্ট শুনতে পেলেন সেক্রেটারি। মা তার সঙ্গে কথা বলছেন, এ কি সৌভাগ্য তার! সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল। বললেন, মা, আমরা সবাই সবার মনের কথা বুঝতে পেরে যাচ্ছি। অবশ্য সামনাসামনি হলে যেই চোখের আড়ালে চলে যাচ্ছে তখন ক্ষমতাটা থাকছে না। এই বুঝে ফেলার জন্য কলকাতার মানুষেরা ওর বিরুদ্ধে খেপে যাচ্ছে। মারপিট হচ্ছে, দোকান ভাঙছে, ভয় হচ্ছে মণ্ডপও ভেঙে দিতে পারে। তুমি তো জানো খ্রিস্টান আর মুসলমানদের মতো কলকাতার হিন্দুরা ধার্মিক নয়। মণ্ডপ ভাঙতে তাদের হাত কাঁপবে না। তুমি বাঁচাও মা। কার্তিক ভাবল, দারুণ ব্যাপার, একে বলে জনযুদ্ধ। সেক্রেটারি তাকালেন কার্তিকের দিকে। সন্দেহ হলো তার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে মা কার্তিকের গলা তিনি শুনতে পাবেন কি করে? জীবনে তো কোনো ভালো কাজ করেননি, নিশ্চয়ই এই গোলমালে তার মাথা খারাপ হয়েছে, অথবা পেটে গ্যাস জমেছে। পা টিপে টিপে বেরিয়ে এলেন তিনি পর্দার আড়াল থেকে। ভাবলে, এই কথা কাউকে বলবেন না। বাবা মাত্র ট্রেজারার জানতে চাইলে, কি চেপে যাচ্ছেন, কি বলবেন না? না তো কিছু না। সেক্রেটারি মাথা নাড়লেন। এইমাত্র আপনি ভাবলেন আর মিথ্যে কথা বলছেন। চেঁচামেচি শুরু হয়ে গেল। বেলা 12টার শহরে কারফিউ ঘোষণা করা হলো 6 ঘন্টার জন্যে। রাস্তাঘাট শুনশান হয়ে গেল কারফিউর জন্য। বেলা 1টায় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বিশেষ মিটিং ডাকলেন। যিনি যে অবস্থাতেই থাকুন এই জরুরি মিটিংয়ে যোগ দিতে বলা হলো, কারণ শহরের অবস্থা এখন ভয়ঙ্কর। মহালয়ার পর থেকেই রাইটার্স বিল্ডিংয়ে গা ছাড়া ভাব চলে আসে। ছুটির মেজাজে থাকেন সবাই। বেশিরভাগ মন্ত্রীরাই চলে যান জেলার বাড়িতে।
তাই মুখ্যমন্ত্রীর ডাকাও জরুরি বৈঠকে আসতে পেরেছেন কলকাতা এবং কাছাকাছি জেলার মন্ত্রীরা। ইতিমধ্যে শহরে পুলিশের গুলিতে 7 জনের মৃত্যু হয়েছে। তৃণমূল দাবি করেছে নিহতরা তাদের পার্টির সমর্থক। পুলিশ দোষীদের আড়াল করতে নির্দোষদের মেরেছে। একাদশীর পর বন্ধ ডেকেছে তারা। পুলিশ কমিশনার তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেছেন যে নিহতরা সমাজবিরোধী। নিজেদের মধ্যে লুট করা জিনিসের ভাগাভাগির সময় মারামারি করে মারা গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, তাহলে আপনি বলছেন গুলি চালায়নি পুলিশ? পুলিশ কমিশনারের মুখ লাল হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে সাংবাদিকটি চেঁচিয়ে উঠেছিলেন, আপনি আমাকে পেয়ে দিয়ে বৃন্দাবন দেখাবার কথা ভাবছেন? কমিশনার বলেছেন, মানুষের ভাবনার স্বাধীনতা আছে। আমার ভাবনা আমি ভাববো না, কে ভাববে? পিডব্লিউডি? টিভিতে এই সাংবাদিক সম্মেলন দেখানো হয়েছে। সবকটা চ্যানেল পুলিশ কমিশনারের মুন্ডু চটকাচ্ছে। তারা পুলিশ গুলি ছুড়ে মানুষ মারছে এই দৃশ্য বারংবার দেখিয়ে প্রতিবাদের ঝড় তুলছে। কলকাতার বুদ্ধিজীবীরা টেলিভিশনে প্রতিবাদ জানাচ্ছেন। রাস্তায় নামলে পুলিশ এবং সমাজবিরোধীদের হাতে মার খেতে হবে বলে নামছেন না, কিন্তু পাবলিক খেপে গিয়েছে। মুখ্যমন্ত্রী বসেছিলেন, তার পাঞ্জাবি এবং ধুতির চেয়ে মাথার চুল বেশি সাদা হয়ে গিয়েছে এই কবছরে। মন্ত্রীদের দিকে তাকিয়ে তিনি বললেন, আমি মার্ক্সবাদী, কিন্তু বলতে বাধ্য হচ্ছি গত রাতের পর থেকে আমরা সবাই এক বিদিগিচ্ছিরি ক্ষমতা পেয়েছি, যা আমাদের সম্পর্ক নষ্ট করছে। আমি আপনাদের অনুরোধ করব, যখন কথা বলবেন না তখন জীবনানন্দের কবিতা মনে মনে আবৃত্তি করে যান, তাতে সম্পর্ক স্বাভাবিক থাকবে। মুখ্যমন্ত্রী হাসলেন। ঠিক তখনই এক মন্ত্রী আর এক মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, জীবনানন্দটা কি? পার্টির কোনো কবি? মুখ্যমন্ত্রী তাকে প্রশ্ন করলেন, আপনি গান জানেন? একটু আধটু, শ্যামা সঙ্গীত। তাই মনে মনে গান? ভদ্রলোক মনে মনে গাইতে লাগলেন, বলো মা তারা দাঁড়াই কোথা। মুখ্যমন্ত্রী বললেন, আপনারা জানেন কলকাতা এখন বিপন্ন, কিন্তু আমরা র্যাফ নামিয়েছি, মিলিটারি কারফিউ জারি করেছে, কিন্তু তারাও এখন নিজেদের মধ্যে ঝামেলায় পড়েছে। একমাত্র যারা বাংলা জানেন না তারা ঠিকঠাক কাজ করছেন। অদ্ভুত ব্যাপার, আপনি আমার সামনে এলে যেমন আমি বুঝছি, তেমনি আপনিও আমার মনের কথা বুঝে ফেলছেন। এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী থামতেই একজন প্রবীণ মন্ত্রী বললেন, ইতিমধ্যে 7 জন মারা গিয়েছে। মুখ্যমন্ত্রী কি জানেন ওরা কিভাবে মারা গেল? দেখুন, লোকগুলো মারা গেছে এটাই সত্যি, কিভাবে মারা গেল সেটা বড় কথা নয়। মুখ্যমন্ত্রী বলতেই একজন টাকমাথা মন্ত্রী হাসলেন। মনে মনে বললেন, মার্ক্সবাদী মন্ত্রী পুলিশকে আড়াল করছে। মুখ্যমন্ত্রী চেঁচিয়ে উঠলেন, কি ভাবলেন? বলুন, কি ভাবলেন? আমি পুলিশকে আড়াল করছি? আপনাকে বলেছিলাম জীবনানন্দের কবিতা মনে করতে, আর তার বদলে আপনি আমার চরিত্র হনন করছেন। টাকমাথা মন্ত্রী উঠে দাঁড়ালেন। সেটাই তো অবাক করছে আমাকে, যে আপনি ছাত্রাবস্থায় স্লোগান দিতেন, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। সেই আপনি টিভিতে বারংবার দেখানো সত্ত্বেও পুলিশ কমিশনারের মিথ্যা ভাষণকে প্রশ্রয় দিচ্ছেন। এসব কংগ্রেসি আমলে হলে মানাতো। মানুষের কাছে আমরা কি কৈফিয়ত দেব? আশ্চর্য, পুলিশ কমিশনারকে আমি কেন প্রশ্রয় দেব? মুখ্যমন্ত্রী হাসলেন। এবার টুপি পরা মন্ত্রী মুখ খুললেন। কারণটা আপনি ভালো জানেন। সিএবি ইলেকশনে আমি দাঁড়াতে চেয়েছিলাম, আপনি ওকে জেতাবেন বলে আমাকে দাঁড়াতে দেননি। মাফ করবেন, ভুল বললেন, আমি না, পার্টি নিষেধ করেছিল। টুপি পরা মন্ত্রী বললেন, একজন পার্টির প্রতি অনুগত কর্মী হিসেবে সেটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু এখানে পিডব্লিউডি মন্ত্রী বসে আছেন, তার দফতরকে অপমান করার সাহস পুলিশ কমিশনার কি করে পেল? পিডব্লিউডি মন্ত্রী জিজ্ঞাসা করলেন, লোকটা কি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে? মুখ্যমন্ত্রী হাত তুললেন। এখন আমাদের সামনে দুটো ইস্যু। এক, যে করেই হোক মানুষের মন বোঝার ক্ষমতা লোপ পাওয়াতে হবে। আমি ইতিমধ্যে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারাও কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। এক বৃদ্ধ মন্ত্রী বললেন,
আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মা দোলায় চেপে এসেছে, প্রলয় তো হবেই, কিন্তু একমাত্র মাই আমাদের রক্ষা করতে পারেন। প্রত্যেকটা পুজো কমিটিকে নির্দেশ দিন, উদ্বোধনের আগে যেন প্রতিটি মণ্ডপে যজ্ঞের আয়োজন করা হয়। মা দশভুজার স্বামী মহাদেবের কাছে এই যজ্ঞ বর প্রার্থনা করবে, যাতে প্রত্যেকটা কলকাতাবাসীকে মানুষ করে দেন তিনি। মুখ্যমন্ত্রী অসহায় ভঙ্গিতে মাথা নাড়লেন, তারপর জিজ্ঞাসা করলেন, আপনারা সবাই কি ওকে সমর্থন করেন? বৃদ্ধ মন্ত্রী বললেন, যদি পুত্রার্থে যজ্ঞ করা হয়, যদি অশ্বমেধ যজ্ঞ সম্ভব হয়ে থাকে, তাহলে এটাও অসম্ভব নয়। অন্যান্য মন্ত্রীদের অনেকেই মাথা নেড়ে সমর্থন করলেন, মুখ খুললেন না। মুখ্যমন্ত্রী বললেন, বুঝলাম, কিন্তু আপনাদের কথা দিতে হবে এই আলোচনার কোনো কথা মিডিয়া যেন না জানে। এমনকি কেউ আজ সাংবাদিকদের মুখোমুখি হবেন না, হলেই তারা আপনাদের ভাবনা বুঝে ফেলবে। কি রাজি? সবাই মাথা নেড়ে সম্মতি দিলেন। মুখ্যমন্ত্রী বললেন, আমি চাই শহরে শান্তি ফিরে আসুক, বিদেশি লগ্নিকারীদের কাছে যেন ভুল বার্তা না পৌঁছয়। তা যদি এভাবে শান্তি ফিরে আসে, তাহলে আমি সমঝোতায় রাজি আছি। তিনি টুপি মাথা মন্ত্রীর দিকে তাকালেন। আপনি তো তারাপীঠে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছেন, পুজো কমিটিগুলোকে নির্দেশ দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন, না, আপত্তি করবেন না। আপনি তো বলেছেন একমাত্র মরা মানুষকে বাঁচানো ছাড়া সব কাজ করতে পারেন। কলকাতা এখনো মরেনি, আপনি বাঁচান। মণ্ডপে মা এবং তার সন্তানেরা তখনও পর্দার আড়ালে, কিন্তু কলকাতার সমস্ত মণ্ডপে পুরোহিতরা যজ্ঞ শুরু করে দিলেন। এই ব্যাপারটার জন্যে কোনো বাজেট ছিল না, ফলে এলাকার ধনপতিদের কাছ থেকে মন্ত্রীর নির্দেশ বলে বাড়তি টাকা নিয়ে আসা হলো। যজ্ঞ শুরু হলে মানুষ মজা পেয়ে ভিড় জমালো। টিভি চ্যানেলগুলো জানিয়ে দিল, মুখ্যমন্ত্রী সিআইডিকে দায়িত্ব দিয়েছেন 7 জনের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করতে। কিন্তু লোক আপত্তি জানাল। পুলিশ তখনও পুলিশের বিরুদ্ধে তদন্ত করে সত্যি কথা বললে কাকে বা কাকের মাংস খাবে। তৃণমূল সিবিআই দিয়ে এনকোয়ারি দাবি করল। সারাদিন যজ্ঞ চলছিল, কিন্তু সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে নানান দাবি পৌঁছেছে। শেষতক সন্ধ্যের মুখে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সিআইডি তাদের কাজ করবে, কিন্তু তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন। অবসরপ্রাপ্ত একজন হাইকোর্টের বিচারককে দিয়ে তদন্ত করানো হবে। টুপি পরা মন্ত্রী তার বাড়ির সামনের পুজো মণ্ডপে যজ্ঞ দেখতে দেখতে খবরটা শুনে বললেন, দিল জল ঢেলে। সামনে পর্দা, ইচ্ছে করলেও শিবানী সেটা সরাতে পারছেন না, কিন্তু তারা টের পাচ্ছেন পর্দার ওপাশে মণ্ডপে হৈ হৈ করে কিছু হচ্ছে। ডালডা পোড়ার গন্ধ পাচ্ছেন, কাঠ পুড়ছে, সংস্কৃত মন্ত্র ভেসে আসছে। সরস্বতী ব্যাপারটা বুঝতে পেরে ভাবল, মা, এটা কি হচ্ছে? এখন তোমার পুজো, আমরা তাই এসেছি, কিন্তু বাইরে বাবাকে আরাধনা কেন করা হচ্ছে? অত্যন্ত অনৈতিক কাজ। লক্ষ্মী ভাবল, বাবা তো আর মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেননি, মায়ের হাতে ত্রিশূল দিয়ে কৈলাসেই শুয়েছিলেন, তাহলে? কার্তিক ভাবল, একবার যদি দেখে আসতে পারতাম। এই সময় গণেশ দেখল একটা নিমটি ইঁদুর তার মাটির ইঁদুরের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছে। ওটা নিশ্চয়ই কাছাকাছি কোনো গর্তে থাকে। গণেশ মনে মনে জিজ্ঞাসা করল, ভাই, তুই কে? সঙ্গে সঙ্গে নিংটি মুখ তুলল, আজকে আমি নিংটি। তুই দেখছি আমার ভাবনা বুঝতে পারছিস। আগে পেতাম না, কাল রাত থেকে। মানে? হঠাৎ একটা ফুল এসে পড়লো আমার গর্তের সামনে। সেই ফুলের গন্ধ পাওয়া মাত্র সবার মনের কথা বুঝতে পারলাম। ফুলটা তুলে খেতে গিয়ে টের পেলাম অনেক দূরের দৃশ্য দেখতে পাচ্ছি, তাই না খেয়ে গর্তে ঢুকিয়ে রেখেছি। খুশি খুশি গলায় বলল নেংটি। শিবানীও না বলা কথাগুলো শুনছিলেন, উত্তেজিত হয়ে বললেন, বাইরে ওসব কি হচ্ছে? আগে মা, যজ্ঞ করছে, বাবা যদি তুষ্ট হয়ে ওদের ক্ষমতা কেড়ে নেন। হে 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 হে, লোকেরা আগে বর চাইতো, এখন এরা ছাড়তে চাইছে।
তার মানে এখানকার সবাই সবার মন বুঝতে পারছে এখন? হ্যাঁ মা, তাই তো মারপিট লেগে গেছে। শিবানী ভাবলেন, গণেশ, বলতো ও কৈলাসে কিছু দেখতে পাচ্ছে কিনা, বড্ড চিন্তা হচ্ছে রে। নিংটি ভাবল, পাচ্ছি মা, বাবা ঘুমোচ্ছেন, এই চোখ খুললেন, উঠে বসলেন, তারপর তাকালেন, একটু হাসলেন। সামনের বাগানে মা মনসা ফুল তুলছিলেন। এ মা, না, আর বলতে পারবো না, দেখতে চাই না আর। মা ছটফটিয়ে উঠলেন, কিন্তু প্রতিমা নড়ল না। সর্বনাশ, মনসা তো ওরই মেয়ে, কোনোদিন দেখেনি বলে চিনতে পারবে না, এই জন্য আমি আসতে চাই না কৈলাস ছেড়ে। গণেশ, ওকে বল গর্ত থেকে ফুলটা আমাকে এখনই এনে দিক, আমি স্বচক্ষে তোর বাবার পতন দেখব। নিংটি দৌড়ালো ফুল আনতে। সন্ধ্যের পরে বৃষ্টি আরম্ভ হলো। আবহাওয়া দপ্তর ঘোষণা করলো এটা নিম্নচাপের বৃষ্টি নয়, কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। যজ্ঞের আগুন বৃষ্টির জলে নিভে গিয়েছিল। উদ্যোক্তারা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল উদ্বিগ্ন হয়ে। বৃষ্টির ভেতর উদ্বোধন হবে কি করে, মুম্বাইয়ের স্টাররা এসেছেন কিনা। তারা জানালেন অপেক্ষা করতে হবে। মুম্বাইয়ের স্টাররা ঠিক সময়ে এসে হোটেলে উঠেছেন। কলকাতায় পা দিয়েই ওদের চেহারা বদলে গেল। তাদের সঙ্গে তো বটেই, নিজেদের মধ্যেও ঝগড়া শুরু করেছেন। মূলত কে কত পাচ্ছেন তাই নিয়ে ঝগড়া। মন বুঝতে পেরে জেনে গেছেন কে কত বেশি বা কম পাচ্ছেন, ওদের বোঝানোর চেষ্টা চলছে। একটা কিছু ব্যবস্থা হবেই। বৃষ্টি থামলে নিংটি ফুল নিয়ে এলো। শিবানী ভাবছেন, তুমি ওই ফুল নিয়ে আমার নাকের সামনে ধরো। মা, তাহলে তো তোমার শরীরে পা রাখতে হবে। নিংটি ভয়ে ভয়ে বললে, বাচ্চার পা মায়ের শরীরে তো লাগেই। এসো। সিংহের ওপর উঠে মায়ের পা বেয়ে কোমর পেরিয়ে 10 হাতের একটা হাত দিয়ে কানের গহনায় 2 পা রেখে মুখের ফুল মায়ের নাকের সামনে শেষ পর্যন্ত ধরতে পারল নিংটি। মা শ্বাস নিতেই দিব্যদৃষ্টি খুলে গেল। সঙ্গে সঙ্গে স্বামীর কথা ভাবতেই দেখতে পেলেন মহাদেব গাঁজা খাচ্ছেন। মনসা কোথাও নেই। মা জিজ্ঞাসা করলেন, তুমি একটু আগে কি করছিলে? মহাদেব চমকে তাকালেন। ও, তুমি এতক্ষণে ফুলটাকে পেয়েছো, ভালো। এই তো একটু সেবন করছি। তুমি কি মনসার দিকে তাকিয়েছিলে? হ্যাঁ, কে বলল তুমি দেখেছো? শুনেছি সে তোমার মেয়ে। জামাই মনে করিয়ে দেওয়া মাত্র পিতৃস্নেহে তাকিয়েছি। মরণ বলা মাত্র কৈলাসের ছবি চলে গেল সামনে থেকে। আবার ঘ্রাণ নিলেন শিবানী। না, যেন টিভির চ্যানেল অফ হয়ে গেছে। ভাবলেন, এটা কি হলো? গণেশ, নেংটিটাকে জিজ্ঞাসা কর সে দেখতে পাচ্ছে কিনা। কিন্তু গণেশের ভাবনা বুঝতে পারলেন না তিনি। নিংটি নেমে গেল নিচে। শিবানী বুঝতে পারলেন তাদের কেউ কারো ফোনের কথা বুঝতে পারছেন না। বাইরে তখন উল্লসিত উদ্যোক্তারা। কেউ বুঝতে পারছেন না সামনে দাঁড়ানো লোকটা কি ভাবছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এলো। মুম্বাইয়ের স্টারদের ঝামেলা মিটে গেছে, সবাই নর্মাল। 5 মিনিটের বেশি আপনাদের মণ্ডপে থাকবো না, তাড়াতাড়ি রেডি হন। পাবলিক বলতে লাগলো যোগ্য করার ফল হাতে হাতে পাওয়া গেল। মণ্ডপে মণ্ডপে একের পর এক উদ্বোধন হয়ে গেল। কার্তিক ফ্যালফ্যাল করে চিত্রাভিনেত্রীদের দিকে অপলক তাকিয়ে থাকলো। একজন অভিনেত্রী হেসে তাকে বলল, হাই হ্যান্ডসাম। রাত 3টে থেকে ভোরের মধ্যে সব পুজোর উদ্বোধন হয়ে গেল। শিবানীর কান্না পাচ্ছে। মহাদেব মাত্র 24 ঘন্টার জন্য ওই শক্তি ফুলে ভরে তার হাতে দিয়েছিলেন। কি অসভ্য লোক! কিন্তু সামনের পর্দা সরে গেছে বলে তাকে হাসি হাসি মুখে মহিষাসুরকে মারার পোজ দিতে হলো। ঘুম ভাঙতেই মেঝেতে কার্পেট পেতে শোয়া স্ত্রীর দিকে তাকিয়ে সতর্ক হলেন সপ্তর্ষি। না, ভাববেন না। তিনি মনে মনে কান ধরলেন। চোখ মেলে বিরক্ত গলায় উর্বশী বললেন, এরকম বোকা বোকা চোখে কি দেখছ? সপ্তর্ষি চেষ্টা করেও না ভেবে পারলেন না। আমি বোকা? তুমি কি? তুমি কি ভাবছো গো? পাশে উঠে এলো উর্বশী। কেন, তুমি বুঝতে পারছো না? একদম না। আচ্ছা, আমি যা ভাবছি তা বোঝো তো? বলে মনে মনে ভাবলেন টিকোটা মিথ্যে বলছে না তো।
সপ্তর্ষি মাথা নাড়লেন। এ কি, কিছুই বুঝতে পারছি না। সত্যি? সত্যি। সঙ্গে সঙ্গে উর্বশী স্বামীকে জড়িয়ে ধরে বললেন, আমাকে 10,000 টাকা দিও প্লিজ। তুমি ব্ল্যাক টাকা কোথায় সরিয়েছ বুঝতে পারিনি। থাকো কথা, মুখ ধো, আজ পুজো। চলো মাকে সেলাম করে আসি। সপ্তর্ষি উঠলেন। ছি, সেলাম বলতে নেই, বলো প্রণাম। উর্বশীর সর্বাঙ্গে এখন আনন্দ। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পাথেয়। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।